কারখানায় শ্রমিক অসন্তোষ সমাধানে মতবিনিময় সভা। গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে বিএনপির স্মরণ সভা। এবং বন্যা বিপর্যস্ত এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি কৃষি ও মৎস্য খাতে। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উজমা হাসান। শুনছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। শ্রমিক অসন্তোষে টানা 2 সপ্তাহেরও বেশি কারখানা বন্ধ থাকার পর খুলল সাভার আশুলিয়ার বেশিরভাগ পোশাক কারখানা। সকালে নির্ধারিত সময় কারখানাগুলোতে কাজ শুরু করেন কর্মীরা। ফিরতে শুরু করেছে শিল্পের স্বাভাবিক গতি। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সরোয়ার আজম জানান, শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। বন্ধ রয়েছে 36টি ও সাধারণ ছুটি রয়েছে 13টি কারখানায়। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রমিক বিক্ষোভের জেরে তৈরি পোশাক খাতের অস্থিরতা চলছে টানা 2 সপ্তাহ ধরে। এরই মধ্যে নাশকতার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে বিপর্যয়ের ভয়াবহ চিত্র। বসতবাড়িতে ফিরে অনেকে দেখছেন তারা সব হারিয়ে এখন নিঃস্ব। পানির তোড়ে ভেঙে গেছে সড়ক ও কালভার্ট। সবচেয়ে বেশি ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত। বন্যা কবলিত এলাকাগুলো থেকে প্রতিনিধিদের পাঠানো ক্ষয়ক্ষতি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্যার ভয়াবহ রূপ দেখল দেশ। তার রেশ না কাটতেই ভারী বৃষ্টিতে আবারও পানি বাড়তে শুরু করেছে কয়েকটি জেলায়। আগের ক্ষয়ক্ষতি সামলে ওঠার আগেই আবার দুর্ভোগ। ফেনীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় তছনছ হয়ে গেছে পুরো জনপদ। জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী শুধু কৃষি খাতেই ক্ষতি হয়েছে 1200 কোটি টাকা, অবকাঠামোগত ক্ষতি 692 কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানায় ক্ষয়ক্ষতি আনুমানিক 554 কোটি টাকার। চলাচল তখন বন্ধ গেছে, রাস্তাঘাটে দিয়ে গাড়ি ঘোড়া চলতে পারে না। এটা সরকার, এটা তো উদ্যোগ অতিসর্বে নেওয়ার দরকার। লক্ষ্মীপুরে বন্যার পানিতে এখনো পানিবন্দী কয়েক হাজার মানুষ। জেলা মৎস্য অধিদপ্তরের হিসেব বলছে প্রায় 40,000 মাছের ঘের তলিয়ে গিয়ে 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। আর প্রাণী অধিদপ্তর জানিয়েছে এবারের বন্যায় 1.5 লক্ষাধিক হাঁস মুরগি সহ কয়েক শত গবাদি পশু মারা গেছে। আর প্রাণী অধিদপ্তর জানিয়েছে এবারের বন্যায় 1.5 লক্ষাধিক হাঁস মুরগি সহ কয়েক শত গবাদি পশু মারা গেছে। ঘর দুয়ার আঙ্গ নষ্ট হয়ে গেছে। আমরা সামনের দিকে কিভাবে খাইম, কেমনে চলছুম? খাওয়া কষ্ট, খাইতাম তোর হারি না। আশ্রয়কেন্দ্রে এখনো আছি আমরা, কিন্তু আমাদের কোনো ত্রাণ মান কোনো কিছুই দিতেছে না। কুমিল্লা জেলায় সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত 3,362 কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুমিল্লার বুড়িচং উপজেলা। বানভাসী অনেক পরিবারের মাথা গোঁজার কোনো ঠাঁই পর্যন্ত নেই। সরকারের কাছে দ্রুত পুনর্বাসনের আকুল আবেদন তাদের। আমি দিনে 3 দিন খাইবা পাই। আমার ফোন ভাঙ্গাস পরে ফোন 2 দিন মাইসের বাড়িতে বার্তা দিছে। ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলায় দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় পচে গেছে কয়েক হাজার হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি। সরকারি হিসেবে শুধু মৎস্য ও কৃষি খাতেই ক্ষতির পরিমাণ প্রায় 219 কোটি টাকা। মৌলভীবাজারে 350 কিলোমিটার সড়ক ও 11টি ব্রিজ কালভার্ট নষ্ট হয়েছে, যা মেরামতে অন্তত 400 কোটি টাকা ব্যয় হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের পাশাপাশি পানিবাহিত রোগ শোকের সাথেও লড়তে হচ্ছে বন্যা দুর্গত মানুষদের। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফেনীতে তৃতীয় দফায় বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 2,686 কোটি টাকা বলে জানিয়েছেন জেলা প্রশাসন। ফুলগাজী উপজেলার জগৎপুর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি দিদারুল আলম। বন্যার পরিস্থিতি কিন্তু ক্রমশই উন্নতি হয়েছে এবং উন্নতির পরবর্তী সময়ে কিন্তু আসলে এখন পর্যন্ত এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন, যারা বন্যায় কবলিত হয়েছেন, তাদের দুর্ভোগ কিন্তু আসলে এখনও কমেনি। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর দরবারপুর ইউনিয়নের জগৎপুর গ্রামে। এখানে যে সড়কটি দেখছেন আপনারা, এই সড়কটি আসলে মূলত এই দুটি উপজেলার সাথে কিন্তু আসলে এই সড়কটির সংযোগ রয়েছে এবং এই সড়ক দিয়ে কিন্তু প্রায় লাখো মানুষের উপরেই কিন্তু আসলে চলাচল রয়েছে। আমরা বন্যা পরবর্তী সময় যখন দেখেছি তখন যে অবস্থায় ছিল সড়কটি, এখনও কিন্তু
কিন্তু আসলে সড়কটি একই অবস্থায় রয়েছে। এখানে আসলে এই মুহূর্তে যান চলাচল তো দূরে থাকুক, আসলে মানুষের যে পায়ে হেঁটে যাবে সেটি আসলে মানুষের জন্য অনেক বড় দুর্ভোগ হয়ে দাঁড়াচ্ছে। এবং এই যে বন্যা, এই বন্যায় কিন্তু আসলে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ফেনীতে প্রায় 30 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এবং এখানে এই বন্যায় এখন পর্যন্ত সরকারি হিসেবে যে ক্ষতি হিসাব করা হয়েছে প্রায় 2600 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। কৃষির যে ফসলের ক্ষতি হয়েছে প্রায় 451 কোটি টাকার, এবং পশু পাখির ক্ষতি হয়েছে 396 কোটি টাকার, এবং মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় 28 কোটি টাকার মতো, এবং 140 কোটি টাকার কিন্তু আঞ্চলিক এবং মহাসড়কের ক্ষতি হয়েছে। এবং যে সকল সড়কগুলোর আসলে ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু আসলে এখনো পূর্বের অবস্থায় ফিরে যেতে পারেনি। এবং এখন পর্যন্ত আসলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়নি যে আসলে এই সড়কগুলো মেরামতের বিষয়। এবং আসলে এই বন্যার ক্ষতি কিন্তু আসলে শিক্ষা খাতেও কিন্তু পড়েছে। আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি হিসাব অনুযায়ী প্রায় 38 কোটি টাকার ক্ষতি হয়েছে। এবং বিশেষ করে আসলে অবকাঠামোর, মানে এই বন্যায় আসলে অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা যেটি দেখেছি যে প্রায় 700 কোটি টাকার মতো কিন্তু অবকাঠামোর ক্ষতি হয়েছে। এবং যেহেতু উপজেলার গুলোতে কিন্তু আসলে অসংখ্য পরিমাণ কিন্তু কাঁচা ঘর ছিল, সেই ঘরগুলো কিন্তু আসলে বন্যার পানিতে বিভিন্ন জায়গায় কিন্তু একদম কিছু জায়গায় একদম ঘরগুলো বসে গিয়েছে, এবং কিছু জায়গায় কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। তবে আমরা যেটি জেনেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে তালিকা করা হয়েছে, এবং সেই ঘরগুলো মেরামতের বিষয় এবং নতুন করে ঘর তৈরি করে দেওয়ার বিষয়ে আসলে সিদ্ধান্ত হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দেশের খবর এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। দর্শক, ছাত্র জনতার অভ্যুত্থানে এবং বিগত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভা করছে বিএনপি। সেখানে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী শফিকুল হক, যাচ্ছি তার কাছে। শফিকুল, বিএনপি স্মরণসভা শুরু হয়েছে কিনা, আর যদি শুরু হয়ে থাকে কে বক্তব্য রাখছেন এই মুহূর্তে? জানেন যে সকাল থেকেই কিন্তু আজ রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, এবং এই বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু বিএনপি তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচিটি ছিল বিএনপির স্মরণসভা, সেই স্মরণসভাটি কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং বিকেল 3:30টায় এই স্মরণসভা শুরু হওয়ার কথা ছিল, তবে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু কিছুটা বিলম্বে এই প্রোগ্রাম শুরু করতে হচ্ছে তাদের। আপনি জানেন কেন্দ্রীয় যেই নেতৃবৃন্দ রয়েছে, কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিছুক্ষণের মধ্যেই এই স্মরণসভায় যোগ দিবেন বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে রয়েছেন। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন যেগুলো রয়েছে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সেই নেতাকর্মীরাও এই শহীদ মিনার প্রাঙ্গণে আসতে শুরু করেছেন। এর বাইরে যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছেই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু সাধারণ ছাত্রদেরও আমরা অংশগ্রহণ এখানে দেখেছি। এবং আপনাকে একটি বিষয় বলে রাখি, বিগত 17 বছর ধরে আওয়ামী শাসনের সময়কালে যত ধরনের হামলা মামলা, গুম, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের স্মরণ তো করা হবেই। পাশাপাশি এই গত জুলাই মাসে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এবং সেই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, সেই সব শহীদ এবং আহত যারা হয়েছেন সবাইকে আসলে এই স্মরণ সভার মাধ্যমে বিএনপি স্মরণ করতে চায়। তারই ধারাবাহিকতায় আজকে এই স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এবং দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এই বৈরী আবহাওয়া, তারপরও তারা তাদের প্রোগ্রামটি আসলে আজকেই করতে চাচ্ছেন। এবং এখানে যারা বক্তব্য রাখবেন, আমরা এখানে আয়োজকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে যারা এই গত জুলাই এবং অগাস্ট মাসে 5 আগস্টের আগে যারা শহীদ হয়েছেন, পাশাপাশি যারা আহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা এখানে বক্তব্য রাখবেন। এর বাইরে গত আওয়ামী শাসন আমল, গত 16 বছরের কথা যদি ধরা হয়, সে সময় বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন, রাজপথে মার খেয়েছেন, আহত হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন। সেসব নেতাকর্মীর স্বজন যারা রয়েছেন তারাও এই প্রোগ্রামে এখানে আসবেন এবং এখানে তারা বক্তব্য রাখবেন। তো আমরা রয়েছি এই স্মরণ সভার স্থলে, এবং কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবং শহীদ যাদের স্বজন রয়েছেন তাদের পাশাপাশি বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখবেন। তো আয়োজন এখনো আনুষ্ঠানিকভাবে যেহেতু শুরু হয়নি, সেক্ষেত্রে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। আমরা রয়েছি শহীদ মিনারে। মূল অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আপনার মাধ্যমে দর্শকদের আমরা বিস্তারিত জানতে পারি। বলতে এখন পর্যন্ত এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার। শফিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু সেখানে উপস্থিত থেকে আমাদের খবর জানাচ্ছেন। পরবর্তীতে আমরা অনুষ্ঠানটি শুরু হলে আবারও আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব।
গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলায় নিহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদারের মরদেহ তার বাড়ি ঢাকার জুরাইনে নিয়ে যাওয়া হয়েছে। দুপুরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ বুঝে নেন নিহতের স্ত্রী রাবেয়া রহমান। এ ঘটনায় দলীয় ও পারিবারিক সিদ্ধান্তের পর মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে নিহতের স্বজনরা। এদিকে এ ঘটনার প্রতিবাদে আজ বিকেলে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। দর্শক, দেশের খবর আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সৈকতের লাবণী পয়েন্ট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে এখন কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে কক্সবাজার আবহাওয়া অফিস। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। এখানে এই পয়েন্টে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে এখনো পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৈরী আবহাওয়ার মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা কিছু সংখ্যক পর্যটক আমরা দেখতে পাচ্ছি, আবার অনেকেই সমুদ্রে স্নান করছেন, আনন্দ উদযাপন করছেন, এমন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলেছি কক্সবাজার বুট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ারের সাথে। তিনি জানিয়েছেন গত শুক্রবার থেকে গতকাল পর্যন্ত 8টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে কক্সবাজার সমুদ্র উপকূলে। এই 8টি ট্রলারের মধ্যে 3টি ট্রলার হচ্ছে কক্সবাজারের এবং 5টি ট্রলার বাঁশখালীর বলে তিনি জানিয়েছেন। এসব ট্রলারের মধ্যে বিশেষ করে 4 জন নিখোঁজ ছিলেন বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এই 4 জনের মধ্যে গতকালকে হিমছড়ি সমুদ্র সৈকতে এবং পাটুয়ারটেক এলাকায় একজন করে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আজকে সকালে নাজিরাটেক সমুদ্র সৈকত থেকে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত একটি ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে বা গভীর সাগরে 30 জন মাঝি মাল্লা নিয়ে নিখোঁজ রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত 2-3 দিন ধরে ভারী বর্ষণের কারণে কক্সবাজারের পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকেও নিরাপদ আশ্রয়ে চলে যাবার জন্য প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু আমরা জানতে পেরেছি যে অসচেতনভাবে মানুষগুলো পাহাড়ের পাদদেশে এখনো পর্যন্ত রয়ে গিয়েছে, যার কারণে গতকালকে কক্সবাজার সদরে পাহাড় ধসের ঘটনায় 3 জন মারা গেছে এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড় ধসের ঘটনায় 3 জন মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজার সমুদ্র সৈকত সহ বিভিন্ন পয়েন্টে কক্সবাজারে যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল কক্সবাজার শহরে পাহাড়ি ঢলের কারণে, সেই পানিগুলো এখন নেমে গেছে। তবে যে পয়েন্ট দিয়ে সমুদ্রে নেমেছে, বিশেষ করে কলাতলি পয়েন্ট, সেখানে তীব্র ভাঙন দেখা দিয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। এই ছিল দেশের খবরের সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।